হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে সেটের কোশ্চেন পেপার সেটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে যে সেট এক্সাম হয়েছিল আগে তার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার সেগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। শুধুমাত্র আলোচনা নয়, যে এখানে আমি আপনাদেরকে এই বিষয়টা বলে দেবো যে প্রত্যেকটা যে কোশ্চেন সে কোশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। মূলত এমসিকিউ কোশ্চেন সলভ করার আগে আমাদেরকে জানতে হবে যে অপশনগুলো বাদ দেওয়া। যে চারটে অপশন আমাদেরকে দেওয়া হয় অপশনে, তার মধ্যে থেকে অন্তত দুটো অপশন বাদ দেওয়ার পর দুটো অপশনের মধ্যে কোনটা উত্তর হতে পারে সেটাকে খুঁজে বার করা। তো এই এমসিকিউ সলভ করার একটা হচ্ছে আর্ট, যেটা কিন্তু সবাই পারে না, এবং এটা মূলত দীর্ঘদিন ধরে এমসিকিউ প্র্যাকটিস করার পর কিন্তু সেই অভিজ্ঞতাটা তৈরি হয়। তো আজকে 2015 সালে যে সেট এক্সাম হয়েছিল সেই এক্সামের সেটের যে কোশ্চেন পেপার 2 সেটা নিয়ে মূলত আলোচনা করব। ফলত ভিডিওটা একটু দীর্ঘ হতে চলেছে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবং আমি আবারও বলছি, এখানে শুধুমাত্র কোশ্চেন নয়, কোশ্চেনের কোন উত্তরগুলো ঠিক, মূলত এক একটা কোশ্চেন ধরে ধরে বিশ্লেষণ করব এবং তার উত্তর জানার চেষ্টা করব। এবং প্রসঙ্গক্রমে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 2015 সালের সেটের পেপার 2 যে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব তার যে অ্যান্সার কি সেটা মূলত অফিসিয়াল অ্যান্সার কিতে যেটা দেয়া হয়েছে আমরা সেটা ধরেই এগোবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ম্যাচিং কোশ্চেন। একদিকে আছে মেসোলিথিক সাইট আর একদিকে হচ্ছে তার লোকেশন। তাহলে এখানে প্রথমে যে অপশনটা রয়েছে আদমগড়, এই আদমগড় কোথায় অবস্থিত? আদমগড় অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে। বাগড়, এই বাগড় অবস্থিত রাজস্থানে। চোপ্পানি মান্ড অবস্থিত উত্তরপ্রদেশে। আর লাংখনাজ অবস্থিত হচ্ছে গুজরাটে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। এবং আপনাদেরকে বলে রাখি যে আমরা এখানে একটা বাগড় পাচ্ছি যেটা রাজস্থানে অবস্থিত, আর একটা কিন্তু বাগড় রয়েছে যেটাকে BAGHOR বাগড় লেখা হয়, এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসোলিথিক সাইট। আমরা দুটো বাগড় পাচ্ছি, এই যে বাগড় BAGOR এটা রাজস্থানে অবস্থিত, আর BAGHOR বাগড় সেটা মধ্যপ্রদেশে অবস্থিত। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে মূলত অ্যাসারশন এবং রিজন দেওয়া রয়েছে। অ্যাসারশনটা হচ্ছে বর্ণনা আর রিজনটা হচ্ছে তার কারণ। এক কথায় বলতে গেলে যে এই কারণে এই বর্ণনাটা সম্ভব হয়েছে। তাহলে প্রথম অপশন কি আছে? এ ডকইয়ার্ড অফ হরপ্পান টাইমস ইজ রিপোর্টেড ফ্রম লোথাল। অর্থাৎ হরপ্পান সময়ে লোথালে একটা ডকইয়ার্ড বা জাহাজঘাটার সন্ধান পাওয়া গিয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে দ্য আর্কিওলজিক্যাল সাইট অফ লোথাল ইজ সিচুয়েটেড অন দ্য সি কোস্ট। অর্থাৎ যে আর্কিওলজিক্যাল সাইট লোথাল সেটা মূলত সমুদ্র উপকূলবর্তী এলাকাতে অবস্থিত। তাহলে আমরা যখন এই ধরনের অ্যাসারশন রিজনের সম্মুখীন হব কিভাবে উত্তরটা করব? এক্ষেত্রে আমাদেরকে একটু ভাবনা চিন্তা করতে হবে যে এই রিজনটার জন্যই অ্যাসারশনটা হচ্ছে কিনা। আমরা কি এমন কখনো বলতে পারি যে লোথালে যে ডকইয়ার্ডটা পাওয়া গেছে তার কারণ হচ্ছে লোথালটা সমুদ্র উপকূলবর্তী এলাকাতে অবস্থিত ছিল? সেটা কিন্তু না। আমরা যদি ভালো করে বিষয়টা দেখি তাহলে এটা বোঝা যাবে যে লোথাল সেটা কিন্তু ভোগাবর নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, লোথাল গুজরাটের ভোগাবর নদীর তীরে অবস্থিত এবং এই ভোগাবর নদী থেকে মূলত একটা ক্যানেল হয়ে সেটা সমুদ্রের সাথে মিশেছে এবং সেই জলপথের মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্যটা পরিচালিত হতো। ফলত এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে অ্যাসারশনটা কিন্তু কারেক্ট, লোথালে ডকইয়ার্ড পাওয়া গেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে যে বলা হচ্ছে এটা সি কোস্টে অবস্থিত, অর্থাৎ সমুদ্রের পাশে অবস্থিত বা সমুদ্রের উপকূলবর্তী এলাকাতে অবস্থিত, এটা কিন্তু ঠিক নয়। এবং লোথাল মূলত ভোগাবর নদীর তীরে অবস্থিত। এবং এই প্রসঙ্গে বলে রাখি
যে লোথাল 1957 সালে SR রাও আবিষ্কার করেন গুজরাটের আহমেদাবাদের সারাঙ্গা জেলা থেকে। এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু ইনফরমেশন। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। আশা করি বিষয়টা বোঝা গেল। তো নেট বা সেটে কিন্তু এই ধরনের অনেক প্রশ্ন দেয়। আচ্ছা, আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সংহিতা অফ হোয়াইট যজুর্বেদা, অর্থাৎ ঋগ্বেদের কোন সংহিতার সাথে হোয়াইট যজুর্বেদ যুক্ত। তাহলে এখানে যে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ বাদশানীয় সংহিতা মূলত হোয়াইট যজুর্বেদের সাথে যুক্ত। এবং এখানে একটা বিষয় বোঝা রয়েছে, সেটা হচ্ছে যজুর্বেদের কিন্তু দুটি অংশ। একদিকে হচ্ছে শুক্ল যজুর্বেদ, যেটাকে হোয়াইট বলছে, আর একদিকে হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, যেটাকে ব্ল্যাক বলা হয়। ঠিক আছে, এবং এই যজুর্বেদেরও কিন্তু কিছু ভাগ রয়েছে, অর্থাৎ এই যে সংহিতা, সেই সংহিতাগুলো কোন যজুর্বেদের সাথে যুক্ত। তো এখানে যে বাদশানীয় সংহিতা রয়েছে সেটা হোয়াইট যজুর্বেদের সাথে যুক্ত, আর এই কৃষ্ণ যজুর্বেদের সাথে যুক্ত হচ্ছে তৈত্তরীয় সংহিতা। এটা একটু মনে রাখতে হবে। এবং টোটাল ঋগ্বৈদিক সাহিত্য থেকে কিন্তু অনেক প্রশ্ন নেট বা সেটে আসে, ফলত ঋগ্বৈদিক সাহিত্যটা ভালো করে পড়ে যেতে হবে। আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে কিং অশ্বপতি অব দ্য ঔপনিষদিক এজ ওয়াজ দ্য রুলার অফ, অর্থাৎ ঔপনিষদিক রাজা অশ্বপতি তিনি কোন এলাকার শাসনকর্তা ছিলেন বা শাসক ছিলেন। এটা হচ্ছে কেইকেই। এই যে কেইকেই রাজ্য বা কেইকেই যে জনপদ ছিল, তার রাজা ছিলেন কিং অশ্বপতি। এবং এই প্রশ্নটা কিন্তু বহুবার নেট বা সেটে এসেছে, তো ভবিষ্যতে কিন্তু বিভিন্ন এক্সামে দিতে পারে। আচ্ছা, আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কিংডমস অফ দ্য গ্রুপ অফ 16 মহাজনপদা আর টু বি লোকেটেড ইন, অর্থাৎ পুরোটা যে মহাজনপদ ছিল তার মধ্যে ম্যাক্সিমাম মহাজনপদটা কোথায় অবস্থিত। তো 5-এর এর রাইট হচ্ছে অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। 5-এর রাইট অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। ম্যাক্সিমাম মহাজনপদ সেটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। এবং আপনারা একটু দেখে নেবেন যে উত্তরপ্রদেশে কোন কোন মহাজনপদগুলি অবস্থিত, কারণ এই মহাজনপদ এবং তার লোকেশন এটা কিন্তু নেট বা সেট এক্সামে বহুবার দেয়। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইট ইজ দ্য জব অফ লাইটি দেন দ্য জব অফ মার্কস টু ওয়ার্শিপ দ্য কর্পোরাল রিমেইনস অফ দ্য বুদ্ধা, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে বুদ্ধের দেহাবশেষে সম্মান জানানো সন্ন্যাসীদের নয়, উপাসকদের কাজ। তাহলে এখানে এই যে বক্তব্য সেটা মহাপরিনির্বাণ সূত্রতে কে বলেছিলেন? এই বক্তব্যটা বলেছিলেন গৌতম বুদ্ধ, এবং অফিসিয়াল অ্যান্সার কিতে কিন্তু গৌতম বুদ্ধই রয়েছে। এবার এখানে একটা বিষয় হচ্ছে যে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার যে দেহাবশেষ সেটা কোথায় কোথায় রাখা হবে, তার কি হবে, এই বিষয়ে বুদ্ধদেব কিন্তু বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন, যে কারণে এখানে হতে পারে যে পরবর্তী সময়ে মহাপরিনির্বাণ সূত্রে কিন্তু তার এই উক্তিটা সেখানে লেখা হয়েছিল। আমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ এ ল্যান্ড মেজার, নিচের মধ্যে কোনটা এখানে ল্যান্ড মেজার সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবং এই নিচের মধ্যে হচ্ছে নিবর্তন হচ্ছে ল্যান্ড মেজার, অর্থাৎ জমি পরিমাপের একক নিবর্তন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে তুলমায়া এ কন্টেম্পোরারি কিং অফ অশোকা ওয়াজ দ্য রুলার অফ, অর্থাৎ এখানে তুলমায়া যিনি অশোকের সমসাময়িক একজন শাসক, তিনি কোথাকার শাসনকর্তা ছিলেন।
তো এখানে মূলত তুলমায়া এটা ভারতীয় ভাষায় সেই সময়ের নামটা বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। এবং এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন বি, ইজিপ্ট। তুলমায়া বলতে এখানে মিশরের রাজা টলেমি ফিলাডেলফাসের কথা বলা হচ্ছে। মিশরের রাজা টলেমি ফিলাডেলফাস। টলেমি ফিলাডেলফাসের কথা বলা হচ্ছে। এবং প্রসঙ্গক্রমে বলে রাখি যে অশোক তার যে ত্রয়োদশ লেখে পশ্চিমের 5 জন গ্রিক রাজার কথা উল্লেখ করেছিলেন, তার মধ্যে একজন হচ্ছে মিশরের রাজা টলেমি ফিলাডেলফাস। বাকিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এপিরাসের রাজা আলেকজান্ডার, কাইরেনের রাজা ম্যাগাস। তো এই 5 জন শাসকের নাম কিন্তু জেনে যেতে হবে। এবং মানে কোনো কোনো ক্ষেত্রে এই রাজাদের নাম সচরাচর যে নাম সেই নামে থাকে, কিন্তু কোনো কোনো সময় ভারতীয় নামও এখানে দিয়ে দিতে পারে। ভালো করে এটা দেখে নিতে হবে। আচ্ছা, 9 কোশ্চেন হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ এ লেডি আলওয়ার সেন্ট, অর্থাৎ লেডি আলওয়ার সেন্ট এখানে কে? তো আদি মধ্যযুগে পাওয়া যায় যে আলওয়ার, নাইনার এই সমস্ত সাধকদের কথা আমরা দেখতে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে আন্ডাল বা অন্ডাল, তিনি একজন লেডি আলওয়ার সন্ন্যাসী। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স রিপ্রেজেন্ট দ্য মিন্ট সেন্টার অফ দ্য ইয়োধেয়? নিচের মধ্যে কোনটা ইয়োধেয়দের মূলত টাকশাল ছিল? এই কোশ্চেনটা কিন্তু নেটেও এসেছে, যত সম্ভব 2014 সালের নেটে কোশ্চেনটা দেওয়া হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে মূলত রাইট অ্যান্সার হচ্ছে সি, রোটাক এবং সুনেত। রোটাক এবং সুনেত এটা ইয়োধেয়দের মূলত মেন সিটি ছিল। তো এখানে একটা বিষয়ে মনে রাখতে হবে যে গুপ্তদের সমসাময়িক বা গুপ্তদের পরবর্তী সময়ে বিভিন্ন আঞ্চলিক ছোট ছোট রাজবংশের উত্থান হয়েছিল। তার মধ্যে যোধেয়, আর্জুনায়ন, বাকাটোক, নাগ প্রভৃতি উল্লেখযোগ্য ছিল। তো এই সকল রাজাদের ডিটেলস ইতিহাস খুব বেশি পড়ার প্রয়োজনীয়তা নেই, যেহেতু এই অংশটা থেকে কম প্রশ্ন আসে। কিন্তু এখানে যে বিষয়টা জানতে হবে যে তারা কী ধরনের মুদ্রা চালু করেছিলেন এবং কোনো শাসক কোনো গুরুত্বপূর্ণ যজ্ঞ করেছিলেন কিনা বা কোনো গুরুত্বপূর্ণ উপাধি ধারণ করেছিলেন কিনা, এখান থেকে এই বিষয়টা শুধুমাত্র জানতে হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। 11 কোশ্চেন হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং গুপ্তা রুলার ওয়াজ নোন বাই অ্যানাদার নেম অফ দেবগুপ্তা? তাহলে কোন গুপ্ত শাসকের অন্য একটা নাম হচ্ছে দেবগুপ্ত বা দেবগুপ্ত নামে কে পরিচিত ছিলেন? তাহলে 11টা রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, চন্দ্রগুপ্ত টু, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তর অন্য নাম ছিল দেবগুপ্ত। নেক্সট কোশ্চেন হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাজিউম দ্য টাইটেল অফ পরম সৌগত? পরম সৌগত এই উপাধিটা কে নিয়েছিলেন? পরম সৌগত উপাধিটা নিয়েছিলেন রাজ্যবর্ধন। রাজ্যবর্ধন পরম সৌগত উপাধি নিয়েছিলেন। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মামল্লপুরম রথস ইন অ্যাপসাইডাল ইন প্ল্যান? অর্থাৎ মামল্লপুরমের কোন রথটা ধনুকাকৃতি ছাদ বিশিষ্ট ছিল? মূলত আমরা দেখতে পাই নাকুলা সহদেব রথ। মামল্লপুরমে যে নকুলা সহদেব রথ রয়েছে সেখানে কিন্তু আমরা এই অ্যাপিসডাল যে প্ল্যান সেটা দেখতে পাই। 14টা হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য রুলার অফ দ্য চোলা কান্ট্রি অ্যাট দ্য টাইম অফ মামুদ গজনি এক্সপিডিশন অফ গুজরাট? অর্থাৎ মামুদ গজনি বা গজনি সুলতান মামুদ যখন ভারত আক্রমণ করেন বা অর্থাৎ গুজরাট আক্রমণ করেন, তখন চোলদের রাজা কে ছিলেন? তো যখন মামুদ ভারত আক্রমণ করেন বা গুজরাট অভিযান করেন, তখন চোলদের রাজা ছিলেন, তিনি হচ্ছেন প্রথম রাজেন্দ্র। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এখানে আমাদেরকে ম্যাচিং দিয়েছে, একদিকে হচ্ছে লিস্ট 1 আর একদিকে রয়েছে লিস্ট 2। তাহলে এখানে যে অপশনটা রয়েছে যে হিমাদ্রি, জয়দেব, রাজশেখর এবং শ্রীহর্ষ,
এই চারজন লেখক কার সময়ে পৃষ্ঠপোষকতা করেছিলেন বা কোন শাসকের সময় ছিলেন, এটা আমাদেরকে বার করতে হবে। আমরা দুই একটা ম্যাচিং করেই কিন্তু অ্যান্সারটা বার করার চেষ্টা করব। প্রথমে রাজশেখরের কথা, জয়দেবের কথায় আসি। জয়দেব কার সময়ে ছিলেন? জয়দেব ছিলেন লক্ষণ সেনের সময়। তাহলে দুই দিয়ে ম্যাচিং করছে কোন দুটো অপশন? এই দুটো অপশন, অপশন এ এবং অপশন সি, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। রাজশেখর কার সময়ে ছিলেন? রাজশেখর ছিলেন মহেন্দ্র পালের সময়। তাহলে দেখা যাচ্ছে যে মহেন্দ্র পাল, এই যে রাজশেখর 3 আর মহেন্দ্র পাল এখানে রয়েছে, তাহলে খুব ইজিলিভাবে উত্তর বেরাচ্ছে, যার বাকি আমাদের দেখার প্রয়োজনীয়তাই নেই। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বা দুটো ম্যাচিংটা ঠিকঠাকভাবে একটু যদি দেখে নিই, তাহলে কিন্তু বাকি আর দেখার প্রয়োজনীয়তা পড়ে না, আমরা খুব সহজে উত্তরটা বার করতে পারবো। তাহলে এখানে সি হচ্ছে রাইট অ্যান্সার। এবং বলে দিই যে হেমাদ্রি হচ্ছে মহাদেবের সময় ছিলেন, এবং শ্রীহর্ষ তিনি জয়চন্দ্রের সময় ছিলেন। 16টা হচ্ছে হু মেড জিজিয়া এজ এ সেপারেট ট্যাক্স ফ্রম ল্যান্ড রেভিনিউ, অর্থাৎ কে জিজিয়াকে ল্যান্ড রেভিনিউ থেকে একটা আলাদা কর করেছিলেন। মূলত এটার রাইট অ্যান্সার হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক জিজিয়াকে একটা ল্যান্ড ট্যাক্স থেকে আলাদা করেছিলেন। এবং ফিরোজ শাহ তুগলক তিনি মূলত 24 ধরনের যে কর ইতিপূর্বে চালু ছিল, 24 বনের ক্ষেত্রে 23ও বলে, সেগুলো বাদ দিয়ে 4 ধরনের কর তিনি চালু করেছিলেন। সে 4 ধরনের কর হচ্ছে জাকাত, জিজিয়া, খামস এবং খারাজ। এই 4 ধরনের কর কিন্তু তিনি চালু করেছিলেন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ফিরোজ তুগলক। আচ্ছা, আমাদের 17 নম্বর কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ ইভেন্টস কনসার্নিং মাহমুদ অফ গজনি। অর্থাৎ এখানে মাহমুদ অফ গজনি সম্পর্কে কোনগুলো ক্রোনোলজিক্যালি ঘটেছে। 17টা রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। তিনি প্রথম ক্যাপচার অফ সিস্থান করেন, তারপর হচ্ছে ফাল অফ ভতিন্দা, তারপর হচ্ছে ফার্স্ট ডিফিটেড অফ আনন্দপাল এবং লাস্ট অ্যানেক্সেশন অফ মুলতান। এটা এখানে কারেক্ট ম্যাচিং করছে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ। এখানে কোনটা কারেক্টলি ম্যাচ করছে না। তাহলে এখানে যে বিষয়টা দেখা রয়েছে যে চাঁচের, পাইতাকি, রাহাদারি, ওয়াদাত উল উজুদ, তো এই যে 4টে অপশন রয়েছে সেটা কোনটা কারেক্ট ম্যাচ করছে না আমরা একটু খোঁজার চেষ্টা করি। তাহলে 18টা চাঁচের ল্যান্ড আউট অফ দ্য কাল্টিভেশন অফ 3-4 ইয়ার্স, অর্থাৎ যে জমিটাকে 3 বা 4 বছর ফেলে রাখা হয় সেটাকে চাঁচের জমি বলছে। তো এটা আমরা একদম ঠিক ম্যাচিং হচ্ছে, কারণ মোগল যুগের ইতিহাস যখন আপনারা পড়বেন তখন কিন্তু সেখানে জমির ক্ষেত্রে এই চাঁচর, পার্বতী, এরকম বেশ কিছু শব্দের সাথে আপনারা পরিচিত হবেন। তারপর হচ্ছে পাইতাকি ল্যান্ড রিজার্ভ ফর অ্যালটমেন্ট ইন জাগির। এটাকে পাইতাকি বা পাইবাকি জমির বলা হয়, যেটা মূলত যে জমি জাগির হিসেবে দেওয়ার জন্য অ্যালটমেন্ট করা থাকে। আর রাহাদারি প্রোটেকশন মানি পেইড বাই ট্রাভেলার্স। রাহাদারি হচ্ছে এক প্রকার নিরাপত্তা কর বলা যায়, যে সকল অভিযাত্রীরা বা ভ্রমণকারীরা বিভিন্ন জায়গাতে যেতেন তাদের যাতে নিরাপত্তাটা থাকে তার জন্য প্রোটেকশন মানি দিতেন। একদম ঠিক। কিন্তু এই যে ওয়াদাত উল উজুদ রয়েছে, অফিসিয়াল টাইটেল অফ মুসলিম প্রিচার, এটা কিন্তু একদম ভুল। ওয়াদাত উল উজুদ এটা একদমই হবে না। ওয়াদাত উল উজুদ মানে হচ্ছে একেশ্বরবাদীদের বিশ্বাস। তো সুফি যে ধর্মমত রয়েছে সেখানে কিন্তু আমরা এই ওয়াদাত উল উজুদ এবং ওয়াদাত উল সুদুদ এই দুটো শব্দের সাথে আমরা পরিচিত হব। তো এখানে ওয়াদাত উল উজুদ মানে হচ্ছে কি, যে একেশ্বরবাদী, একেশ্বরবাদী বিশ্বাস বলা যায়। আর ওয়াদাত উল সুদুদ যেটা ছিল সেটা হচ্ছে বহু ঈশ্বরবাদী বিশ্বাস। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, এটা কারেক্ট ম্যাচ হচ্ছে না। 19এর প্রশ্ন হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং সেইড দ্যাট ইন ইন্ডিয়া
There was no middle class. A person was either extremely rich or lived miserably. অর্থাৎ নিচের মধ্যে কে কথা বলেছেন যে ভারতে কোনো মিডল ক্লাস ছিল না, অর্থাৎ মধ্যবিত্ত সম্প্রদায়ের কোনো অস্তিত্ব ছিল না। হয় এখানে খুব বেশি বড়লোক রয়েছে, নয়তো একবারে দরিদ্র ভবঘুরে রয়েছে। তো এই যে বক্তব্য, এই বক্তব্যটা কে বলেছেন? এটা বলেছিলেন বার্নিয়ে। হ্যাঁ, বার্নিয়ে তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন। 20টা হচ্ছে হুইচ ওয়ান অফ দিস ইজ নট কারেক্ট, এখানে কোনটা কারেক্ট নয়? অপশন এ হচ্ছে নদিয়া ওয়াজ দ্য সেন্টার অফ দ্য বেদান্তিক ন্যাশনালিজম, অর্থাৎ বেদান্তিক ন্যাশনালিজমের ক্ষেত্রে নদিয়া বিখ্যাত ছিল, এটা ঠিক রয়েছে। 2 নম্বর হচ্ছে নানক হ্যাড নো ইন্টেনশন অফ ফাউন্ডিং এ নিউ রিলিজিয়ন, নানকের কোনো ইচ্ছা ছিল না নতুন কোনো ধর্মের প্রতিষ্ঠা করার, এটাও ঠিক রয়েছে। কবির ওয়াজ দ্য ফার্স্ট সেইন্ট টু সাবস্টিটিউট দ্য ওয়ার্শিপ অফ বিষ্ণু অফ বাই রাম। আচ্ছা, কবির প্রথম সন্ন্যাসী ছিলেন যিনি বিষ্ণু থেকে রামের উপাসনা শুরু করেন বা বিষ্ণুর উপাসনা এখানে শুরু করেন। তাহলে আমরা জানি যে কবির কিন্তু কখনোই বিষ্ণু বা রামের উপাসক ছিলেন না, ফলত এখানে এটা হবে রাইট অ্যান্সার, অপশন সি। 21টা হচ্ছে হু অ্যামং দিস প্যাট্রোনাইজ বাই দ্য কিং আকবর হ্যাজ বিন হেল্ড অ্যাজ দ্য মোস্ট অ্যাকমপ্লিসড ম্যান অফ হিজ ডে ইন দ্য সায়েন্স, মিউজিক অ্যান্ড দ্য হিন্দি সং। তাহলে এখানে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে আকবর এখানে কোনো একজন তার যে পৃষ্ঠপোষক ব্যক্তিরা ছিলেন তাদের সম্পর্কে বলছেন যে তিনি শুধুমাত্র সায়েন্স নয়, সেখানে সঙ্গীত এবং হিন্দি সঙ্গীতেরও তিনি অনুরাগী ছিলেন। তো এটা কার সম্পর্কে বলা হচ্ছে? এটা বলা হচ্ছে বাজ বাহাদুর সম্পর্কে, মালওয়ার বাজ বাহাদুর সম্পর্কে আকবর কিন্তু এই কথাটা বলছেন। 22টা হচ্ছে ম্যাচিং দিয়েছে আবার, ওয়ার্ডস ইন বিটুইন, অর্থাৎ কাদের মধ্যে যুদ্ধটা হয়েছে এবং এখানে কে কোন যুদ্ধের নেতৃত্বটা দিয়েছেন। তাহলে 22টা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। এখানে আকবর অ্যান্ড রানা প্রতাপের সাথে যুদ্ধ হয় কত সালে? এটা যুদ্ধ হয় 1576 সালে। তারপর হচ্ছে আবদালি অ্যান্ড আহমেদ শাহের যে ব্যাটেলটা হয়েছিল সেটা কবে হয়? সেটা হয়েছিল মূলত 1748 সালে। তারপর আকবর এবং হিমুর মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধটা কত সালে হয়েছিল? যুদ্ধটা হয়েছিল 1556 সালে, যেটাকে দ্বিতীয় পানিপথের যুদ্ধ নামে পরিচিত, এবং শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে যুদ্ধ হয়েছিল 1539 সালে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। 23এর প্রশ্নটা হচ্ছে হু অ্যামং দিস হ্যাড সেইড আই ওয়াজ ব্রোন ইন শূদ্রা ফ্যামিলি দাজ সেট ফ্রি ফ্রম প্রাইড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি একটা শূদ্র পরিবারে জন্মগ্রহণ করি কিন্তু আমি অহংকার থেকে মুক্ত ছিলাম। এ কথাটি বলেছিলেন তুকারাম। তো ভক্তিবাদ সুফিবাদ পড়লেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করা সম্ভব হবে। তো তুকারাম কিন্তু এটা বলেছিলেন। 24টা হচ্ছে হুইচ ওয়ান অফ দিস কমার্শিয়াল ক্লাসেস ওয়াজ স্পেশালাইজ ইন লোকাল রিটেল ট্রেড। তো নিচের মধ্যে কোন বাণিজ্যিক শ্রেণী মূলত তারা স্থানীয় ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? তো এটা রাইট অ্যান্সার হচ্ছে বণিক। হ্যাঁ, এই বণিক শ্রেণীর লোকেরা মূলত স্থানীয় বাণিজ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর এই যে মোদি, বহরা, সেট, এনারা মূলত বড় বড় বাণিজ্য, বৃহৎ বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু তাদের একটা বড় ভূমিকা ছিল। 25টা হচ্ছে আব্দুর রাজ্জাক ভিজিটেড বিজয়নগর এম্পায়ার ডিউরিং দ্য রেইন অফ, অর্থাৎ আব্দুর রাজ্জাক তিনি বিজয়নগর রাজ্যে কোন শাসকের সময় আসেন? তো আব্দুর রাজ্জাক তিনি বিজয়নগর সাম্রাজ্যে আসেন মূলত দ্বিতীয় দেবরায়ের শাসনকালে। তিনি এই দ্বিতীয় দেবরায়ের শাসনকালে কিন্তু বিজয়নগর সাম্রাজ্য ভ্রমণ করেন। 26টা হচ্ছে দ্য টার্ম দেওয়ানি টান ডিনোটস, অর্থাৎ এই যে দেওয়ানি টান এটা
কি বা এটাকে কোন বিষয়টাকে দর্শায়? তো 26-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, দেওয়ানি টান হচ্ছে অফিসার রেসপন্সিবল ফর দ্য পেমেন্ট অফ মনসবদার, অর্থাৎ যে অফিসার মূলত মনসবদারদের পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত তিনি দেওয়ানি টান নামে পরিচিত। 27-এরটা আবার আমরা এখানে অ্যাসারশন রিজন পাচ্ছি। অ্যাসারশনটা কি রয়েছে যে দ্য ভেন্টস ডিসক্রাইব ইন বাবুর নামা আর নট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। অ্যাসারশনটা বলছে যে বাবুর নামা এই গ্রন্থে কোনো ক্রোনোলজিক্যালি বিষয়টা মেনটেন করা হয়নি। রিজনটা কি? বাবুর ইন হিজ মেমোরস ডেসক্রাইব ইভেন্টস গুড অর ব্যাড উইদাউট এনি বায়াস। কারণটা হচ্ছে তিনি বাবরনামাতে যে বর্ণনা দিয়েছেন সেটা কিন্তু সেখানে তিনি ভালো খারাপ যেমন দেখিয়েছেন, ঠিক কোনো রকমের কিন্তু বায়াসনেস বা পক্ষপাতিত্ব এই বিষয়টা এখানে দেখাননি। তাহলে এই যে অ্যাসারশন এবং রিজনের যে বক্তব্য আমরা এখানে পাচ্ছি, তার মধ্যে রিজনটা অ্যাসারশনটাকে সঠিকভাবে দর্শাচ্ছে কিনা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু ভালোভাবে যদি আমরা অপশনটা দেখি তাহলে একটা সোজা ধরনের প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, এবং বাবরনামা তার ইতিহাসটা যদি একটু কেউ পড়ে থাকে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা করতে পারবে। যে বাবরনামা সে গ্রন্থটায় কিন্তু বাবর ক্রোনোলজিক্যালটা একদম ঠিকঠাকভাবে মেনটেন করেছেন, যে ঘটনাবলী ঘটেছে সেগুলো তিনি ক্রোনোলজিক্যালি মেনটেন করে লেখার চেষ্টা করেছেন, এবং বাবর কিন্তু তার ভালো খারাপ সব দিকটাই কিন্তু তার গ্রন্থে বাবরনামাতে লিখেছেন। সেখানে কিন্তু কোনো রকমের তিনি বায়াসনেসটা দেখাননি। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে এ ইজ ফলস আর ইজ ট্রু। আশা করি আপনারা বুঝতে পারলেন এই অ্যাসারশন রিজনটা। তো এই ধরনের সোজা অ্যাসারশন রিজন দিলে কিন্তু তার উত্তর করা একদম সোজা। যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট কনসার্নিং এডুকেশন অ্যান্ড লার্নিং ডিউরিং দ্য মোগল পিরিয়ড। আচ্ছা, মোগল যুগে এডুকেশন এবং লার্নিং সম্পর্কে কোনটা এখানে সত্য নয়? তাহলে এখানে হচ্ছে অপশন সি, এই অপশনটা কিন্তু এখানে সত্য নয়। অপশন সি, এই টোটাল বিষয়টা কিন্তু মোগল যুগের শিক্ষা ব্যবস্থার উপর প্রশ্নটা এসেছে। তো অপশন সিতে যেটা বলছে যে আকবর অ্যাটেম্প টু প্রোভাইডিং এডুকেশন টু দ্য হিন্দু পিপলস ইন দ্য মাদ্রাসা ওয়াজ নট প্রমোটেড বাই হিজ পলিসি বাই রিলিজিয়াস টলারেশন। অর্থাৎ মাদ্রাসাতে হিন্দু ছাত্রদের শিক্ষা প্রদান অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে মাদ্রাসায় হিন্দু ছাত্রদের শিক্ষা প্রদানের ব্যবস্থা আকবরের ধর্মীয় সহনশীলতা বা ধর্মীয় সহিষ্ণুতার নীতি দ্বারা পরিচিত হয়নি। অর্থাৎ আকবর তার যে রাজনৈতিক নীতি বা তার অন্যান্য নীতির ক্ষেত্রে তিনি যে ধর্মীয় নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন, এখানে কিন্তু সেই বিষয়টাকে বাদ দিয়ে বলা হচ্ছে। হ্যাঁ, এবং বলছেন যে তিনি মূলত এখানে এডুকেশন সম্পর্কে তিনি যে নীতি নিয়েছিলেন সেখানে কিন্তু তার ধর্মীয় সহনশীলতা বা ধর্মীয় সহিষ্ণুতা নীতি কিন্তু সেখানে ছিল না, এই বিষয়টা বলছেন। তো এটা কিন্তু একদম ভুল হবে আকবর সম্পর্কে, যে কারণে অপশন সিটা কিন্তু এখানে নট কারেক্ট হচ্ছে, বাকিগুলো কিন্তু এখানে একদম ঠিক। 29-এর প্রশ্ন হচ্ছে হু আন্ডার শিবাজি লুকড আফটার দ্য ফরেন অ্যাফেয়ার্স। অর্থাৎ শিবাজির যে ফরেন অ্যাফেয়ার্স দপ্তর ছিল, অর্থাৎ বৈদেশিকদের তদারকি করা দপ্তর ছিল, সেটা কী নামে পরিচিত? সেটা হচ্ছে সামন্ত, সেটা সামন্ত নামে পরিচিত। 30-এর প্রশ্নটা হচ্ছে অ্যাসারশন এবং রিজন। অ্যাসারশনটা কি দিয়েছে? দ্য পর্তুগিজ ইন্ট্রোডিউস ভায়োলেন্স ইন এশিয়ান ট্রেড। অর্থাৎ এশিয়ান বাণিজ্যের ক্ষেত্রে পর্তুগিজরা যথেষ্ট হিংসাত্মক নীতি নিয়েছিলেন। কারণটা কি? রিজনটা হচ্ছে দেয়ার মোটিভ ওয়াজ টু কন্ট্রোল দ্য মেজর সি লেন্স অফ এশিয়ান ট্রেড। অর্থাৎ এশিয়ান বাণিজ্যের ওপর মূলত তাদের পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু পর্তুগিজরা এই হিংসাত্মক নীতি নিয়েছিলেন। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এখানে দুটোই কিন্তু ঠিক, এবং রিজনটা অ্যাসারশনটাকে সঠিকভাবে কিন্তু দর্শাচ্ছে যে পুরো এশিয়ান যে ট্রেড সেটাকে কন্ট্রোল করার জন্য মূলত সমুদ্রের মাধ্যমে যে এশিয়ান বাণিজ্যটা পরিচালিত হতো সেটার ওপর পূর্ণ কর্তৃত্ব নেওয়ার জন্যই কিন্তু পর্তুগিজরা যথেষ্ট ভায়োলেন্স নীতি গ্রহণ করেছিলেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু পর্তুগিজদের সাথে মোগলদের একটা সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছিল এই হিংসাত্মক কার্যকলাপের জন্য। কারণ মোগলদের যে সকল রাজকীয় জাহাজ যেগুলো
মক্কা মদিনাতে যেত সেগুলো কিন্তু পর্তুগিজ এই দস্যুরা আক্রমণ করত, ফলত মোগল সম্রাটেরা কিন্তু পর্তুগিজদের একদম দেখতে পারতেন না। 31 নম্বরটা আবার অ্যাসাসিন রিজন আমরা দেখতে পাচ্ছি। 31-এর প্রশ্নটা হচ্ছে দ্য কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার ক্রিয়েটেড ডিফারেন্সিয়েশন উইদিন দ্য ইন্ডিয়ান পিজেন্ট্রি। অর্থাৎ অ্যাসারশনটা বলছে যে কৃষির বাণিজ্যিকীকরণ ভারতীয় কৃষকদের কিন্তু একটা আলাদা মাত্রা দিয়েছিল। রিজন হচ্ছে দ্য কমার্শিয়ালাইজেশন লেড টু এগ্রিকালচারাল গ্রোথ, অর্থাৎ বাণিজ্যিকীকরণ কৃষির উন্নতিতে সাহায্য করেছিল। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এ দুটোই কিন্তু ঠিক আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর অনলি পার্শিয়ালি এক্সপ্লেন্স এ। অথর এবং তার বুক সম্পর্কে দেওয়া রয়েছে, এবং এই অথর এবং বুক নিয়ে প্রশ্ন কিন্তু অনেক আসে। প্রাচীন, মধ্য, আধুনিক ভারত এবং হিস্টোগ্রাফি থেকে পুরো বইয়ের নাম কিন্তু ভালো করে পড়তে হবে, নচেত কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর করা সম্ভব হবে না। তাহলে এখানে যে বইয়ের নামগুলো দিয়েছে আমরা দেখি যে একটু সোজা সোজা বা আমরা যে বইগুলোর কথা জানি পড়েছি সেইগুলো দেখি, বাকি দিয়ে অ্যান্সারটা বার করার চেষ্টা করি। তাহলে এখানে কে.এন. চৌধুরী তার বইয়ের নাম কি? কে.এন. চৌধুরীর বইয়ের নাম হচ্ছে দ্য ট্রেডিং ওয়ার্ল্ড অফ এশিয়া। কে.এন. চৌধুরী লিখেছেন দ্য ট্রেডিং ওয়ার্ল্ড অফ এশিয়া। পি.জে. মার্শালের বই হচ্ছে ইস্ট ইন্ডিয়া ফরচিউন। পি.জে. মার্শাল হচ্ছে ইস্ট ইন্ডিয়া ফরচিউন। তাহলে আমরা যদি এই দুটো দিকে লক্ষ্য রাখি তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? উত্তরটা দাঁড়াচ্ছে অপশন সি। অপশন সি এখানে উত্তরটা দাঁড়াচ্ছে। আর রাজনারায়ণ চন্দ্রভারকার তিনি গ্রন্থটা লিখেন হচ্ছেন কি? দ্য অরিজিনস অব দ্য ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম। আর পল গ্রিনফ তিনি লিখেছেন প্রসপারিটি অ্যান্ড মিজারি ইন মডার্ন বেঙ্গল। তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এই বইয়ের নামগুলো ভালো করে পড়তে হবে, খুব সোজা দেয়। আচ্ছা, এই 33-এর প্রশ্নটা এটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে, এই কোডের ভিত্তিতে উত্তর বার করার চেষ্টা করতে হবে। প্রথমকার যে অপশনটা রয়েছে যে দ্য হোম চেঞ্জেস ইমপ্লাইড ইউনিল্যাটারাল ট্রান্সফার অফ ফান্ডস ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ এটা ভারত থেকে একতরফাভাবে অর্থের হস্তান্তর ছিল। সেকেন্ড হচ্ছে দ্য হোম চেঞ্জেস মিন্ট রিমিটেন্স অফ ফান্ডস টু পে ফর ইম্পোর্টস, অর্থাৎ এটি কোনো জিনিস আমদানির ওপর প্রেরিত অর্থ ছিল। 3 নম্বর হচ্ছে দ্য হোম চেঞ্জেস ইমপ্লাইড এ ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট উইদাউট ফিজিক্যাল ট্রান্সফার অফ দ্য ফান্ডস ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ মানে হোম চার্জেস হলো ভারত থেকে অর্থের তহবিল স্থানান্তর ছাড়াই একটা আর্থিক ব্যবস্থা। এবং অপশন 4-এ রয়েছে দ্য হোম চেঞ্জেস ওয়ার স্যালারিজ বাই ব্রিটিশ অফিসিয়ালস ওয়ার্কিং ইন ইন্ডিয়া, অর্থাৎ হোম চার্জেস হচ্ছে যে সকল ব্রিটিশ আধিকারিকরা ভারতে চাকরি করে তাদের বেতনের জন্য ধার্যকৃত অর্থ। তাহলে 4টে অপশনের মধ্যে আমরা একমাত্র 3 নম্বর অপশনটা এখানে কারেক্ট দেখতে পাচ্ছি। মানে হোম চার্জেসটা কি? হোম চার্জেসটা মানে ব্রিটিশরা ভারত শাসন করছে, তার জন্য ভারতীয়দেরকে কিছু অর্থ দিতে হবে, তো এই অর্থটা কোনো ট্রান্সফার নয়। ফলত এই 3 নম্বর অপশনটা এখানে ঠিক দেখাচ্ছে, বাকিগুলো কিন্তু এখানে ভুল। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। 30 নম্বর হচ্ছে হু হ্যাজ ডেসক্রাইবড দ্য হিস্টোগ্রাফি অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যাজ ব্লিঙ্কার্ড হিস্টোগ্রাফি, অর্থাৎ মানে কে ভারতীয় ইতিহাস মানে কে জাতীয়তাবাদী ইতিহাস চর্চাকে মূলত ঠুলি বা অন্ধ ইতিহাস চর্চা বলে অভিহিত করেছেন। তাহলে এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, রণজিৎ গুহ। রণজিৎ গুহ কিন্তু এই কথাটি জাতীয়তাবাদী ইতিহাস চর্চা সম্পর্কে বলেছিলেন। 35-এরটা একদিকে রিভল্ট এবং একদিকে টাইম দেওয়া রয়েছে। রিভল্টটা কি? রিভল্টটা হচ্ছে কোল বিদ্রোহ। এই কোল বিদ্রোহ হয়েছিল 1831-32 সালে, উলগুন বিদ্রোহ হয়েছিল 1899-1900 সালে, আর মোপলা বিদ্রোহ হয়েছিল মূলত 1840-50 সাল নাগাদ, আর হোল বিদ্রোহ হয়েছিল 1855-56 নাগাদ। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি।
36-এরটা হচ্ছে যে এখানে আবার অ্যাসারশন রিজন দিয়েছে এবং অ্যাসারশন রিজন নিয়ে অনেক কোশ্চেন কিন্তু দেওয়া হয়। অ্যাসারশনটা হচ্ছে দ্য রেলওয়েজ প্রমোটেড ইন্টারনাল ট্রেড, অর্থাৎ রেলওয়ে এটা ইন্টারনাল ট্রেডকে প্রমোট করে। রিজনটা কি? দ্য আর্লিয়ার কস্ট পার টন মাইল ওয়ার প্রহিবিটিভ ফর অল গুডস আদার দ্যান দোজ হ্যাভিং হাই ভ্যালু রিলেটিভ টু দেয়ার ওয়েট, অর্থাৎ প্রতি টন মাইল খরচ অন্য সব পণ্যের জন্য নিষিদ্ধ ছিল যা তাদের ওজনের তুলনায় উচ্চ মূল্যযুক্ত ছিল। তো এখানে অ্যাসারশন এবং রিজন যে বিষয়টা দেওয়া রয়েছে সেটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। এবং 36-এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রেলওয়ে সেটা আভ্যন্তরীণ বাণিজ্যটাকে প্রমোট করেছিল বা উন্নতিতে সাহায্য করেছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে যে বিষয়টা বলছে যে পার টন মাইল প্রতি যে খরচটা বেশি ছিল এবং তার ওজনের ক্ষেত্রে এই যে খরচটা নেওয়া হতো, এই বিষয়টা কিন্তু এখানে ঠিক দেখাচ্ছে না, এই বিষয়টা কিন্তু এখানে ভুল। তাহলে 36-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, এ ইজ কারেক্ট, আর ইজ ফলস। 37-এরটা দেখতে পাচ্ছি যে আবার অ্যাসারশন রিজন দেওয়া হয়েছে। অ্যাসারশনটা কি? দ্য হিন্দু মুসলিম প্রবলেম ওয়াজ দ্য কজ অফ কন্টিনিউয়ান্স অফ ব্রিটিশ রুল, যেটা আর রোনাল্ড কনস্টিটিউশনাল প্রবলেম ইন ইন্ডিয়াতে বলেছেন। রিজনটা কি? কমিউনাল রায়টস ডু সিম টু হ্যাভ রেয়ার ডাউন ইন 18th সেঞ্চুরি, অর্থাৎ অ্যাসারশনটা বলছে কি এখানে যে হিন্দু মুসলিমদের যে সমস্যা সেটা কিন্তু এই ব্রিটিশ শাসনের জন্যই দায়ী। কারণটা কি? যে 1880 সালের পর থেকে এই যে কমিউনাল রাইটস বা কমিউনাল রাইটস এই বিষয়গুলো কিন্তু এখানে দেখা যায় না। তাহলে অ্যাসারশন রিজনের ক্ষেত্রে বিষয়গুলো কি দাঁড়াচ্ছে যে এখানে দুটোই কিন্তু আমরা কারেক্ট দেখতে পাচ্ছি। যে ব্রিটিশ শাসনের ফলে কিন্তু হিন্দু মুসলিমদের মধ্যে যে বিভেদটা সেটা কিন্তু আরও বেশি করে দেখা দেয়, কিন্তু তারাই কিন্তু বিভেদের যে রাজনীতি সেটা কিন্তু শুরু করে। হ্যাঁ, এবং এটাও ঠিক যে 1880 সালের পর মূলত এই যে কমিউনাল রাইটসের যে বিষয় সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা কম দেখা দিয়েছিল। হ্যাঁ, অর্থাৎ 1880-র দশকটাতে অনেকটা কম দেখা দিয়েছিল। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে বোথ আর ট্রু এবং আর পার্শিয়ালি এক্সপ্লেন এ, অর্থাৎ এই আর কিছুটা হলেও এটাকে সঠিকভাবে বর্ণনা করছে। 38 কোশ্চেন হচ্ছে দ্য সন্ন্যাসী রেভিলিয়ন্স অফ দ্য লেট 18th সেঞ্চুরি ওয়ার লিড বাই, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে যে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল তাতে কে নেতৃত্ব দিয়েছিলেন? নেতৃত্ব দিয়েছিলেন 10 নামী গুরুজ, তারা নেতৃত্ব দিয়েছিলেন। 29-এরটা হচ্ছে হুইচ হিস্টোরিয়ান ওয়াজ কমেন্টেড দেয়ার ইজ নাথিং ইন দ্য মিলিটেন্ট মুভমেন্ট অফ রুরাল মাসেস দ্যাট ওয়াজ নট পলিটিক্যাল। এই যে বক্তব্যটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কে বলেছিলেন? তো এই বক্তব্যটা বলেছিলেন রণজিৎ গুহ। 40-এরটা হচ্ছে হোয়াই ওয়াজ লর্ড ক্যানিং অফেন রেফার্ড টু অ্যাজ এ ক্লিমেন্সি ক্যানিং, অর্থাৎ লর্ড ক্যানিংকে কেন ক্লিমেন্সি ক্যানিং এখানে বলা হয়? মূলত তাকে ক্লিমেন্সি ক্যানিং বলা হয় কারণটা হচ্ছে ফর পার্ডনিং দ্য রেভিলিয়ন্স অফ সিপাই, অর্থাৎ বিদ্রোহী সিপাইদের ক্ষমা করার জন্য তাকে ক্লিমেন্সি ক্যানিং বলা হয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। 41-এটা হচ্ছে ভারতেন্দ্রু হরিশ্চন্দ্র ক্লেমড হাই স্ট্যাটাস অ্যান্ড অ্যান্টিকুইটি অফ হিন্দু বেসড অন, তো এই যে ভারতেন্দ্র হরিশ্চন্দ্র কিসের ওপর ভিত্তি করে হিন্দুদের উচ্চ মর্যাদা এবং প্রাচীনত্ব দাবি করেছিলেন? এটা হচ্ছে অপশন সি রাইট অ্যান্সার, ক্লাসিক্যাল সংস্কৃত ট্র্যাডিশন, এর ওপর ভিত্তি করে তিনি হিন্দুদের উচ্চ মর্যাদা এবং প্রাচীনত্ব দাবি করেছিলেন। 42 হচ্ছে হু রোট দ্য বায়োগ্রাফি অফ অ্যালেন অক্টাভিয়ান হিউম পাবলিশ ইন 1913, অর্থাৎ 1913 সালে কে অ্যালান অক্টাভিয়ান হিউমের বায়োগ্রাফি বা জীবনী প্রকাশিত করেছিলেন বা লিখেছিলেন? এটা হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। উইলিয়াম ওয়েডারবার্ন অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনী লিখেছিলেন। 43 হচ্ছে ইন হিজ স্বদেশী সমাজ অ্যাড্রেস রবীন্দ্রনাথ টেগোর এম্পাথাইজ অন, স্বদেশী সমাজ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়টাকে
বিস্তারিতভাবে বলেছিলেন বা কোন বিষয়টার উপর তিনি জোর দিয়েছিলেন? 43-এর রাইট অ্যান্সার হচ্ছে সেলফ হেল্প অর আত্মাশক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী আন্দোলনের সময় বা স্বদেশী সমাজের সময় মূলত আত্মশক্তির ওপর জোর দিয়েছিলেন বা নিজেকে নিজে হেল্প করো। 44-এ হচ্ছে হুইচ ইন্ডিয়ান সোশ্যাল থিওরিস্ট was traced that the Indian intelligentsia remained within two domains of action, the material and spiritual. কোন সমাজতত্ত্ববিদ একথা বলেছেন যে ভারতীয় বুদ্ধিজীবীরা বস্তুগত এবং আধ্যাত্মিক এই দুই কর্মক্ষেত্রের মধ্যে রয়ে গিয়েছেন? তাহলে এখানে এই বক্তব্যটি বলেছেন ঐতিহাসিক পার্থ চ্যাটার্জি। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট অ্যাক্টিভিটিস ওয়ার ইন্ডালজেন্ট বাই দ্য পিজেন্ট ইন দ্য নেম অব দ্য ট্র্যাডিশন অব ধানদাক ইন তেহেরি গাড়োয়াল। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হচ্ছে তেহেরি গাড়োয়ালে ধানদাক ঐতিহ্যের নামে কৃষকদের কোন কার্য পরিচালিত করেছিল? তো এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন সি, প্রোটেস্টিং দ্য টাইরানি অব দ্য অফিসিয়ালস অ্যান্ড সিকিং দ্য জাস্টিস ফ্রম দ্য সোভেরেন। অর্থাৎ কর্মকর্তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়া এবং সার্বভৌম ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু ধানদাকের নামে এই আন্দোলনটা হয়েছিল। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে তেহরি গাড়োয়াল এটা উত্তরাখণ্ডের কিন্তু একটা জেলা। 46টা হচ্ছে হু অ্যামং দ্য ইন্ডিয়ান ক্যাপিটালিস্ট হ্যাড ডিমান্ডেড দ্যাট অল ব্রিটিশ ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া বি এক্সপার্টিয়েটেড। অর্থাৎ কে বলেছিলেন যে সকল ব্রিটিশ বিনিয়োগ নির্বাসিত করা হোক? এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন জিডি বিড়লা। 47 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অল স্টেট পিপল কনফারেন্স ওয়াজ ফাউন্ডেড ইন, অর্থাৎ 1927 সালে অল স্টেট পিপল কনফারেন্স কোথায় গঠিত হয়েছিল? এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, এটা মুম্বাইয়ে গঠিত হয়েছিল। আমাদের 48 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য আরউইন অফার অফ 1929 প্রপোজড, অর্থাৎ 1929 সালে আরউইন কোন প্রস্তাবগুলো দিয়েছিলেন? আরউইন প্রস্তাব দিয়েছিলেন যে রাউন্ড টেবিল কনফারেন্স টু সেটেল দ্য প্রবলেম অফ ডোমিনিয়ন স্ট্যাটাস, অর্থাৎ ডোমিনিয়ন স্ট্যাটাসের সমস্যা সমাধান করার জন্য গোল টেবিল বৈঠকের পরামর্শ দিয়েছিলেন আরউইন। তাহলে আমাদের আর দুটো প্রশ্ন এখানে বাদ রয়েছে। 49 নম্বর প্রশ্ন হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড আইডেন্টিফাইড দ্য কংগ্রেস ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অ্যাজ দ্য ডোমিন্যান্ট পার্টি সিস্টেম। ডোমিনিয়ন পার্টি সিস্টেমের বিষয়টা কে বলেছিলেন? এটা বলেছিলেন হচ্ছে রজনী কোঠারি এটা বলেছিলেন। আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে হুইচ হিস্টোরিয়ান হ্যাড অবজার্ভড দ্য বোসনিয়ান ক্রাইসিস ফার্স্ট শোড টু ইউরোপ দ্য শ্যাডো অফ এ জেনারেল ওয়ার। অর্থাৎ বোসনিয়ান সংকট প্রথম ইউরোপকে একটি সাধারণ যুদ্ধের ছায়া দেখিয়েছিল। এই বিষয়টি কে অবজার্ভ করেছিলেন? কোন ঐতিহাসিক বিষয়টি অবজার্ভ করেছিলেন? তো এটা অবজার্ভ করেছিলেন ঐতিহাসিক এজেপি টেলর। তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখলাম 2015 সালের সেটের ইতিহাসের সেকেন্ড পেপারের কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো। তো নেক্সট ভিডিওতে 2015 সালে পেপার 3-র কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব এবং এই রকমভাবে ধরে ধরে বিষয়গুলো আপনাকে বলার চেষ্টা করব যাতে আপনারা প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের ধারণা তৈরি হয়, আপনারা বুঝতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এনলাইট হিস্ট্রি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।